রাতের অন্ধকার, নির্জন হাইওয়ে আর কুয়াশার এক অভেদ্য দেয়াল। আপনি কি কখনো এমন পথে হারিয়ে গিয়েছেন যেখানে জিপিএস কাজ করে না, সময় থমকে দাঁড়ায়, আর আপনার পেছনের সিটে অশরীরী কেউ একজন নিঃশব্দে নিঃশ্বাস ফেলে? আজকের গল্পটা শুধু একটি গল্প নয়, এটি এক ভয়ঙ্কর বাস্তব যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আজকের গল্পটা আমাদের সিলেটের, আজ থেকে প্রায় 17-18 বছর আগের কথা। অতি ঘনিষ্ঠ এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনাব আজ আপনাদের। সে নিজের আসল নাম প্রকাশ করতে চায় না বলেই আমি ওকে আসিফ নামে ডাকব। আসিফ তখন কলেজে পড়ে। ওর জন্ম এবং বেড়ে ওঠা সবটাই ওই চায়ের শহর সিলেটে। এসএসসি পাশ করার পর ওর বাবা মা ওকে ভবিষ্যতের কথা ভেবে ঢাকা শহরের একটি নামকরা কলেজে ভর্তি করিয়ে দেন। আমরা যারা ওর ছোটবেলার বন্ধু ছিলাম, আমরা পড়ে রইলাম সেই পুরনো সিলেট এমসি কলেজে। পুরনো বন্ধুরা মিলে তখন একসাথে কলেজে যাই। ক্লাস করার থেকে আড্ডা চলে বেশি। আর আমরা এখন বড় হয়ে গেছি, এমন একটা ভাব নিয়ে সারাদিন শহরময় ঘুরে বেড়াই। অন্যদিকে আসিফ বেচারাজ সেই দূরের ঢাকা শহরে গিয়ে নতুন নতুন বন্ধু বানাতে বড্ড ব্যস্ত হয়ে পড়ল। নতুন শহর, নতুন মানুষ, একদম নতুন পরিবেশ, আর সাথে এইচএসসি পরীক্ষার ওই বিশাল সিলেবাসের চাপ। আমরা ওকে যেমন ভীষণ মিস করতাম, সে আমাদের তার চাইতেও অনেক বেশি মিস করত। আসিফ বেশ ধনী পরিবারের সন্তান। ওর বাবার নানা রকমের ব্যবসা আছে। সিলেট শহরে ওদের যে বাড়িটা আছে সেটা দেখার মতো। বিশাল ওই দোতলা বাড়ি, বাড়ির সামনে এবং পেছনে দুই দিকেই চমৎকার দুটি বাগান সাজানো আছে। সেখানে ঘুরে বেড়াতো একপাল সাদা রঙের খরগোশ শোনা যায়। কোনো এক কালে নাকি সেখানে হরিণও পালন করা হতো। ঘরের ভেতরের সিঁড়িটা ছিল একেবারে রাজকীয়, ঠিক যেন সিনেমার শুটিং করার মতো চমৎকার একটি লোকেশন। ওই বাড়িতে গেলেই আমার বারবার মনে হতো আসিফের ধনী পিতা হয়তো সুটটায় পড়ে, হাতে পাইপ নিয়ে ওই রাজকীয় সিঁড়ি বেয়ে নামতে নামতে কোনো এক গরিব নায়ককে ধমক দিয়ে বলবেন, বলো কত টাকা পেলে তুমি আমার মেয়ের জীবন থেকে চিরকালের জন্য সরে যাবে। যদিও আসিফের কোনো বোন নেই, তাই উপর নিচে ওঠানামা করা ছাড়া ওই সিঁড়িটা আর কোনো ড্রামাটিক কাজে লাগতো না। কি আর করা, যাই হোক। কলেজ জীবনের প্রথম বছরের শীতের ছুটিতে আসিফ ঢাকা থেকে সিলেটে ফিরছিল। আসিফের বাবা মানে আঙ্কেল কখনোই এই দেশের বাস কিংবা ট্রেনের ওপর একদমই ভরসা করতে পারতেন না। তার মনে হতো ওই বাসগুলো রাস্তায় নামে বুঝি কেবল অ্যাক্সিডেন্ট করার জন্য। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটা একদম সত্যি যে আসিফর জীবনেও কখনোই বাংলাদেশের ট্রেনে চড়েনি। হয় সে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করত, না হয় আকাশপথে প্লেনে করে আসা যাওয়া করত। অথচ আমার শৈশবের সেরা স্মৃতিগুলোর অন্যতম ছিল সেই ট্রেনের জানালা দিয়ে দেখা দৃশ্যগুলো। আমাদের 3 ভাই বোনের মধ্যে সবসময় কাড়াকাড়ি লেগে যেত, কে জানালার ধারে সিটটায় বসবে তা নিয়ে। জানালা দিয়ে মুগ্ধ নয়নে আমরা দেখতাম কৃষকের সেই গরু দিয়ে মাঠের হাল টানা, ছোট ছোট ডোবা কিংবা পুকুরে মহিষের পালের ডুবে থাকা, গ্রামীণ গৃহবধূর ব্যস্ত কর্মজীবন, রেললাইনের পাশে টেলিগ্রাফের তারের ওপর গম্ভীরভাবে বসে থাকা কোনো এক অজানা পাখির রূপ। সেই দৃশ্যগুলো দেখতে দেখতে মাঝে মাঝে মনে হতো জীবনের সব সুখ বুঝি এই মানুষগুলোর কপালেই আছে। শ্রীমঙ্গলের ওই গভীর জঙ্গল কিংবা ঘন চা বাগানের মধ্য দিয়ে যখন শীষ বাজিয়ে দুলতে দুলতে ছুটে যেত আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি, তখন মনে হতো আমরা যেন কোনো এক সবুজ সাগরে ডুব সাঁতার কাটছি। চিটাগংয়ের ভাটিয়ারি পাহাড়ের বুকে লেখা
সেই উন্নত মমশির কবিতার লাইনগুলো আজও আমার শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ জাগায়। আর ট্রেনের জানালা দিয়ে দূরে দেখা সমুদ্রের বুকে ভাসমান ওই নিঃসঙ্গ বিষণ্ণ জাহাজগুলো, সেই সব দৃশ্য ট্রেন যাত্রা ছাড়া কি আর দেখার কোনো উপায় ছিল? তবে আসিফের বাবাকে একেবারে একতরফা দোষ দেয়া যায় না। তখনকার দিনে প্রতিদিন খবরের কাগজে সড়ক ও নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর খবর আসত। তাছাড়া আঙ্কেলের কলেজ জীবনের সবচেয়ে প্রিয় এক বন্ধুও সড়ক দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন। তাই আসিফের নিরাপত্তার কথা ভেবে তিনি ঢাকাতেই ওর জন্য একটি ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। সেটি ছিল একটি রূপালী রঙের টয়োটা প্রাডো, বিশাল আকৃতির সেই এসইউভি গাড়ি, যা অনেকটা রাক্ষসের মতো তেল গিলে খেত। একজন কলেজ ছাত্রের জন্য এতটা বিলাসবহুল গাড়ির হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু আঙ্কেলের অগাধ বিশ্বাস ছিল যে এই গাড়ির সাথে অন্য কোনো গাড়ির যদি মুখোমুখি সংঘর্ষ হয় তবুও তার সন্তান অন্তত সুরক্ষিত থাকবে। আঙ্কেল নিজের ব্যবহারের জন্য ঠিক তেমনই একটি ভারী গাড়ি ব্যবহার করতেন। উনার সামর্থ্যে থাকলে হয়তো গোটা পরিবার নিয়ে তিনি মিলিটারি ট্যাঙ্কে করেই যাতায়াত করতেন। তো সেই টয়োটা প্রাডোতে চেপেই আসিফ সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের খাবার খেয়ে গাড়ি ছাড়লেও যাত্রাবাড়ি আর সায়েদাবাদ এলাকার সেই ভয়ঙ্কর জ্যামে আটকে গিয়ে ঢাকা শহর থেকে বের হতে হতেই সন্ধ্যা হয়ে গেল। তবে শহর ছাড়ার পর রাস্তার জ্যাম আর তেমন ছিল না। মিল্টন ভাই, মানে ওদের গাড়ি চালক, গাড়িটি নির্দিষ্ট গতিসীমা মেনে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে হাইওয়ের ধারের দু একটি দোকান, দালান কিংবা দূরের কোনো গ্রামের বাড়িঘর থেকে আসা টিমটিমে বাতি চোখে পড়ছে। শীতের রাত, আকাশে তখন অর্ধেক পূর্ণিমা জেগে আছে। তবে কুয়াশা আর মেঘের ভেলা সেই আলোতেও ভাগ বসিয়েছে। জানালার কাঁচ দিয়ে বাইরের বাংলা মায়ের রূপ দেখার মতো কোনো সুযোগ সেখানে ছিল না। গাড়িটি সিলেটের দিকে যতই এগোচ্ছিল, রাস্তা ততই ফাঁকা হতে শুরু করল। মাঝে মাঝে উল্কার বেগে কিছু যাত্রী বোঝায় দূরপাল্লার বাসগুলো আমাদের পাশ কাটিয়ে ছুটে যাচ্ছিল। ওদের চালানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় যে এই দেশে সড়ক দুর্ঘটনার আসল কারণটা ঠিক কি। আসিফ বসেছিল ঠিক ড্রাইভারের পাশের সিটে। মিল্টন ভাই ওদের অনেক পুরনো এবং বিশ্বস্ত ড্রাইভার। আসিফের জন্মের সময় ওর মাকে হাসপাতালেও এই মিল্টন ভাইই নিয়ে গিয়েছিলেন। তিনি অত্যন্ত সাবধানী এবং করে ভরসা করতেন। মিল্টন ভাই সবসময় সজাগ হয়ে গাড়ি চালাতেন। গাড়ির ভেতরে তখন ক্যাসেট প্লেয়ারে বেশ চড়া ভলিউমে গান বাজছে, কোনো এক ইংলিশ ব্যান্ডের গান। গানের নাম বা ব্যান্ডের কথা আসিফের এখন আর ঠিকঠাক মনে নেই, তবে ওর স্পষ্ট মনে আছে যে গাড়ি চলতে চলতে ওর দু চোখে বেশ তন্দ্রার মতো নেমে আসছিল। দুই চোখের পাতা খুলে রাখা ওর জন্য বড্ড কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। যদিও সচরাচর ওই সময়ে ওর ঘুমানোর কোনো অভ্যাস ছিল না। তরুণ বয়সে আমরা যেমন গভীর রাত পর্যন্ত আড্ডা দিতাম, তাতে সন্ধ্যাবেলা ঘুম আসার কথা নয়। তবুও সে যেন কিছুতেই নিজেকে জাগিয়ে রাখতে পারছিল না। স্পিকারের ভলিউম আরও একটু বাড়িয়ে দিল সে। মেটাল গায়ক সুরের তালে তাল মিলিয়ে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। একসময় আসিফ গভীর ঘুমে তলিয়ে গেল। ওর মনে মনে একটা স্বস্তি ছিল যে মিল্টন ভাই তো জেগেই আছেন, তাহলে আর চিন্তা কি। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল তা আসিফের খেয়াল নেই। হঠাৎ করেই ওর তন্দ্রা ভেঙে গেল। দেখল সে গাড়ির সিটেই বসে আছে। মিল্টন ভাইও তার সিটে শান্তভাবে বসে আছেন, কিন্তু গাড়িটি রাস্তার একধারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির চারপাশটা যেন এক অদ্ভুত সাদা ধোঁয়ার
ঘন পর্দা দিয়ে ঢাকা পড়ে আছে। সামনে বা পেছনে কোথাও এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আসিফ বেশ হকচকিয়ে গেল। সে একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মিল্টন ভাই, আমরা এখানে দাঁড়িয়ে কেন? মিল্টন ভাই একটু উদাসভাবে সিলেটি ভাষায় যা বললেন তার শুদ্ধ বাংলা করলে দাঁড়ায়, ভীষণ কুয়াশা পড়েছে দাদা, তাই গাড়ি থামিয়ে বসে আছি। আসলেই সে কি কুয়াশা! আসিফ ওর জীবনেও এতটা ঘন কুয়াশা কখনোই দেখেনি। সামনের কিছুই দেখা সম্ভব হচ্ছে না। সময় কাটতে লাগল, কিন্তু কুয়াশার ঘনত্ব একটুও কমছে না। আসিফের কাছে বিষয়টা কেমন যেন অদ্ভুত মনে হতে লাগল। এমন কুয়াশা কি কখনো হয়? আর কতক্ষণ এভাবে নির্জন রাস্তায় বসে থাকতে হবে? কিন্তু মিল্টন ভাইয়েরও কিছু করার নেই, কারণ এই অন্ধকারে গাড়ি চালানো মানেই নিশ্চিত কোনো এক ভয়াবহ দুর্ঘটনা। আসিফ হাতের ঘড়িটার দিকে তাকালো সময় দেখার জন্য, কিন্তু দেখেই ও চমকে উঠল। ঘড়ির ব্যাটারি মনে হয় ডেড হয়ে গেছে। সময়ের কাঁটা এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। এরপর সে গাড়ির ড্যাশবোর্ডে থাকা ঘড়িটার দিকে তাকালো। অবাক কাণ্ড, সেই ঘড়িটাও একদম স্থির হয়ে আছে। তখনকার দিনে মোবাইল ফোন ছিল এক দারুণ বিলাসিতার বস্তু, যা কেবল ধনী বাবা মায়েদের হাতেই থাকত। আমাদের মতো কলেজ পড়ুয়াদের হাতে মোবাইল থাকার প্রশ্নই ওঠে না। একটু পরপর দূর থেকে অন্য গাড়ি, বাস কিংবা ট্রাকের শব্দ ভেসে আসছিল। আশ্চর্যের বিষয় হল, ওদের কেউই কিন্তু রাস্তায় থেমে নেই। ওই ভয়ঙ্কর কুয়াশার চাদর ভেদ করেই ওরা শোঁ শোঁ শব্দে সামনে এগিয়ে যাচ্ছিল। ওদের এগিয়ে যেতে দেখে মিল্টন ভাই ফিসফিস করে বললেন, ওরা যে মরে। অমনি অমনি মরে না, আরও কতক্ষণ কেটে গেল তার কোনো হিসেব নেই। তবে ধীরে ধীরে কুয়াশাটা কিছুটা পাতলা হতে শুরু করল। মিল্টন ভাই বিসমিল্লাহি মাজরেহা ওয়ামুর সাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম বলে আবারও গাড়ির ইঞ্জিন স্টার্ট করলেন। নূহ নবী যখন তার কিস্তিতে উঠেছিলেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। মহাপ্লাবনের হাত থেকে আল্লাহ সেই কিস্তিকে রক্ষা করেছিলেন। আমরা মুসলমানেরা তাই যে কোনো যানবাহনে ওঠার সময় এই দোয়াটি পড়ে নেই, যার অর্থ আল্লাহর নামেই এটি চলবে এবং আল্লাহর নামেই এটি থামবে। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। গাড়ি ধীরে ধীরে এগোতে লাগল। তবে মিল্টন ভাইকে দেখে আসিফের মনে হল তিনি চালিয়ে মোটেও স্বস্তি পাচ্ছেন না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, যেন তিনি কোনো এক অজানা আতঙ্কে কুকড়ে আছেন। ঠিক এই সময়ে আসিফের পেটের ভেতর এক ভয়ঙ্কর ক্ষুধার অনুভূতি জেগে উঠল। অবিশ্বাস্য এক ক্ষুধা, যা এর আগে সে কখনো অনুভব করেনি। মনে হচ্ছিল সে যেন বহুদিনের অভুক্ত। পেটে যা যাবে, হয়তো মুহূর্তেই তা হজম হয়ে যাবে। লোহা লক্কর হজম করার ক্ষমতাও যেন তখন ওর পাকস্থলীর হয়ে গেছে। আসিফ পেটে হাত দিয়ে মিল্টন ভাইকে উদ্দেশ্য করে বলল, মিল্টন ভাই, কোথাও কোনো ভালো রেস্টুরেন্ট পেলে একটু দাঁড় করান তো, কিছু খেতে হবে, বড্ড খিদে পেয়েছে। মিল্টন ভাই ভালো করেই জানতেন যে আসিফ যে কোনো সাধারণ রেস্তোরাঁয় বসে খায় না। আভিজাত্য ওর রক্তে মিশে আছে, যেখানে সেখানে আজে বাজে খাবার খেলে ওর শরীর খারাপ হতে পারে। আর সেজন্য আঙ্কেল হয়তো মিল্টন ভাইকেই দায়ী করবেন। কিন্তু আসিফ মরিয়া হয়ে বলে উঠল, যে কোনো একটা রেস্টুরেন্ট হলেই চলবে মিল্টন ভাই। ভাত, বিরিয়ানি, এমনকি পাউরুটি হলেও চলবে, আপনি যদি কোনো ছাপড়া দোকানও পান। তবুও গাড়ি থামান। মিল্টন ভাই সামনের দিকে সতর্ক নজর রেখে গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তারা অনেকটা পথ পেরিয়ে এলেন, অথচ কুয়াশা কিছুতেই যেন কাটছে না। সাধারণত হাইওয়েতে কুয়াশা কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, কিন্তু আজ মনে হচ্ছে গোটা দেশটাই বুঝি এই সাদা চাদরে
ঢাকা পড়ে গেছে। হঠাৎ মিল্টন ভাইয়ের মনে এক অদ্ভুত ধারণা কাজ করল। তার মনে হলো কুয়াশাটা বুঝি কেবল তাদের গাড়ির সাথেই পথ চলছে। ধারণাটা এতটাই আজগুবি যে তিনি সেটাকে তেমন একটা পাত্তা দিলেন না। আসিফের কাছে বাইরের দৃশ্যটা দেখে মনে হচ্ছিল সে যেন কোনো এক প্লেনে করে মেঘের স্তরের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে। প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালে যেমন মেঘের ভেলা দেখা যায়, আজ এই হাইওয়েতেও ঠিক তেমনটাই লাগছে। অনেকক্ষণ পথ চলার পর হঠাৎ মিল্টন ভাই গাড়ির গতি কমিয়ে একপাশে সাইড করলেন। রাস্তার একধারে একটি বেশ উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যাচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা একটা খাবারের দোকান। হয়তো সেখানে ভাগ্যে কিছু খাবার জুটতেও পারে। গাড়ি থেকে নেমে ওরা দুজনে অতি সাবধানে সেই আলোর দিকে এগিয়ে গেল। ভাগ্য ভালো, ওটা সত্যি একটা রেস্টুরেন্ট ছিল। ভেতরে বেশ সুন্দর চেয়ার টেবিল সাজানো আছে। ক্যাশ কাউন্টারে রেজিস্টার খাতা নিয়ে এক যুবক বসে আছে। সে মাথা নিচু করে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে। ওরা যখন ভেতরে ঢুকল, যুবকটি ওদের দিকে এক বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। লোকটাকে দেখে আসিফও বেশ অবাক হল। ধবধবে তুষার সাদা পোশাক পরা এক রূপবান যুবক, বেশ মজবুত আর দীর্ঘ এক শারীরিক গঠন। বসে থাকলেও বোঝা যায় সে বেশ লম্বা, দাড়ি গোঁফ একদম কামানো, চুলগুলো সুন্দর করে পেছন দিকে আঁচড়ানো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ওর চোখগুলো। লোকটার চোখের মণি ছিল ছাই রঙের বা ধূসর বর্ণের। আমাদের দেশের মানুষের চোখ এমনটা সচরাচর হয় না। তখনকার দিনে হিন্দি সিনেমায় হৃতিক রোশন ছিলেন এক মহাতারকা। লোকটার চোখ জোড়া ঠিক সেই হৃতিকের মতোই দুটি ছড়াচ্ছিল। ওর চোখের মণি দুটো যেন এক অদ্ভুত তেজে চিকচিক করছিল। আসিফ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, খাবার আছে ভাই? লোকটি কেবল তার মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আসিফ তাড়া দিয়ে বলল, যা আছে জলদি করে আমাদের দিন। যুবকটি শান্ত গলায় জিজ্ঞেস করল, কি খাবেন আপনারা? ভাত, মাছ, মাংস, যা চটজলদি দিতে পারবেন তাই আনুন। আসিফের পেটে তখন রীতিমতো মোচড় দিচ্ছে। ওর মনে হচ্ছিল এই মুহূর্তে পেটে কিছু না পড়লে সে হয়তো ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাবে। কবি সুকান্ত কেন ওই পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির মতো চিবিয়ে খেতে চেয়েছিলেন তা আসিফ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। যুবকটি ছোট্ট করে জবাব দিল, আপনারা ওখানটায় গিয়ে বসুন, খাবার আসছে। আসিফ খেয়াল করল ওই লোকটার কথার উচ্চারণে সিলেটের কোনো আঞ্চলিক টান নেই, আবার সে ঠিক শুদ্ধ বাংলাও বলছে না। ওর উচ্চারণটা কেমন যেন যান্ত্রিক আর অদ্ভুত। আসিফ ঠিক বুঝে উঠতে পারল না যে ওটা ঠিক কোনো অঞ্চলের ভাষা। ওরা দোকানের ভেতরে পা রাখল। ভেতরটা ছিল তকতকে পরিষ্কার। গ্রামীণ হাইওয়ের হোটেলগুলো যেমন তেল চিটচিটে হয়, এটা কিন্তু মোটেও তেমন নয়। আসলে এটা শহরের কোনো আধুনিক রেস্তোরাঁগুলোর মতোও নয়। পুরো ঘরটা তীব্র সাদা আলোর বন্যায় ভেসে যাচ্ছে। দেয়ালে অসংখ্য টিউবলাইট জ্বালানো আছে। কয়টা আলো জ্বালানো হয়েছে সেখানে? আসিফের চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। দেয়ালগুলো ছিল একদম ধবধবে সাদা, যেন বরফ দিয়ে তৈরি। দেয়াল থেকে যেন সাদা আলো ঠিকরে বের হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেই ধবধবে সাদা দেয়ালে কোনো ক্যালেন্ডার নেই, কোনো ছবির ফ্রেম নেই, এমনকি কোনো ঘড়ি কিংবা কুরআন হাদিসের বাণীও ঝোলানো নেই। একটা মফস্বলের রেস্টুরেন্টে দেয়াল এতটা পরিষ্কার আর সাদা কিভাবে থাকতে পারে? ওরা কি আজকেই রং করিয়েছে? কোনো উন্নত মানের প্লাস্টিক পেইন্ট? দেয়াল আর ছাদ যেমন ধবধবে সাদা, মেঝেটা ছিল ঠিক তার উল্টো, কুচকুচে কালো। মেঝেটা এতটাই কালো যে মনে হচ্ছিল সেখানে আলো পড়লে সেটা প্রতিফলিত না হয়ে সরাসরি শুষে নিচ্ছে, ঠিক যেন বিজ্ঞান বইয়ে পড়া সেই ব্ল্যাক হোল।
মেঝেটা এমনভাবে পরিষ্কার করা হয়েছে যে সেখানে এক বিন্দু ধুলোবালিও পড়ে নেই। এমন মেঝেতে জুতো পায়ে হাঁটতেও যেন বুক কেঁপে ওঠে। ওরা দুজনে একটি ফাঁকা টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ার টেনে বসার সময় আসিফ খেয়াল করল ওগুলো প্লাস্টিকের নয়, আবার লোহা কিংবা কাঠেরও নয়। ওটা ঠিক কী ধাতু বা উপাদানে তৈরি তা আসিফ বা মিল্টন ভাই কেউই বুঝতে পারলেন না। ওজনে বড্ড হালকা, কিন্তু বেশ শক্ত আর মজবুত। আশেপাশের টেবিলে আরও কিছু লোকজন বসেছিল। ওরা সবাই কেমন যেন একদৃষ্টিতে আসিফ আর মিল্টন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কেউ নিজেদের মধ্যে কোনো গল্পগুজব করছে না। কোনো টু শব্দ নেই সেখানে। আসিফের অবশ্য সেদিকে খেয়াল করার মতো মানসিক অবস্থা ছিল না। ওর মাথার ভেতর তখন কেবল ধোঁয়া ওঠা গরম ভাতের থালা আর ঝোলানো মুরগির মাংসের গন্ধ ঘুরপাক খাচ্ছিল। ক্ষুধার যন্ত্রণায় সে তখন প্রায় অন্ধ হয়ে গেছে। মিল্টন ভাই কিন্তু কেমন যেন ভীতু চোখে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তার ঠোঁট দুটো ক্রমাগত নড়ছিল। তিনি হয়তো নিচু স্বরে কোনো আয়াত কিংবা দোয়া পড়ছিলেন। আসিফের সেটা জানতে চাওয়ার মতো ধৈর্য তখন ছিল না। এমন সময় এক বেয়ারা টেবিলের কাছে এলো, হাতে একটি কাঁচের জগ আর দুটি গ্লাস। সে টেবিলে জলের গ্লাস রাখতে রাখতে বলল, একটু অপেক্ষা করুন, আপনাদের খাবার এখনই চলে আসছে। আসিফ খেয়াল করল এই বেয়ারা ছেলেটিও দেখতে অনেকটা ক্যাশিয়ারের মতোই। ওর চোখ দুটো ঠিক তেমনই ধূসর, আর চেহারাতেও এক অদ্ভুত মিল। হয়তো ওরা ভাই ভাই হবে। আসিফ বেশ অসহায় গলায় বলল, ভাই একটু জলদি আনো, আমার পেটে আর সইছে না। বেয়ারাটি চলে যেতেই মিল্টন ভাই আসিফের কানের কাছে মুখ এনে একদম ফিসফিস করে বললেন, আসিফ দাদা, চলো আমরা এখান থেকে উঠে যাই, অন্য কোথাও গিয়ে খাব। আসিফ তো আকাশ থেকে পড়ল। সে বেশ বিরক্ত হয়ে বলল, মানে কি আপনার এই কথার? এত খিদে পেয়েছে আমার, এখন আমি কোথাও যেতে পারবো না। মিল্টন ভাই এবার আরও একটু গলা নিচু করে অনেকটা গম্ভীর গলায় আদেশ দেওয়ার মতো করে বললেন, চলো দাদা, অন্য কোথাও যাই এখনই। মিল্টন ভাইয়ের গলায় এমন সুর আসিফ আগে কখনোই শোনেনি। আসিফ মিল্টন ভাইকে ছোটবেলা থেকেই চেনে। তিনি ফালতু কারণে ভয় পাওয়ার মতো লোক নন। নিশ্চয়ই তিনি এমন কিছু একটা দেখেছেন যা আসিফের নজর এড়িয়ে গেছে, তার উপর ভরসা করা যায়। কিন্তু আসিফের পেট তো তখন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও যখন উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই ক্যাশ কাউন্টারের সেই লোকটা এক নিমেষেই ওদের একদম সামনে এসে দাঁড়াল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে আসিফ রীতিমতো আতকে উঠল। ক্যাশ কাউন্টার থেকে হেঁটে এই মাঝপথ পর্যন্ত আসতে তো কমপক্ষে 4-5 সেকেন্ড সময় লাগার কথা, কিন্তু লোকটি যেন এক পলকেই প্রায় উড়ে এসে ওদের সামনে হাজির হয়েছে। লোকটি তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার ছোট ভাই, খাবার তো প্রায় রেডি, এখন কোথায় যাচ্ছেন? তার গলার স্বরটা ছিল ভীষণ অদ্ভুত, যেন ঠান্ডা লেগে গলা একদম চিরে গেছে। আসিফ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মিল্টন ভাই শক্ত গলায় বললেন, আমাদের একটা জরুরি কাজ মনে পড়েছে, আমাদের এখনই যেতে হবে। লোকটি মিল্টন ভাইয়ের দিকে স্থির চোখে তাকিয়ে থেকে বলল, খাবারের চেয়ে জরুরি কাজ আর কি হতে পারে? বসে যান, খেয়ে যান, কাজ আপনাদের জন্য অপেক্ষা করবে। তার কণ্ঠে এক অদ্ভুত ঔদ্ধত্য ফুটে উঠল, যেন তিনি অনুরোধ করছেন না, বরং হুকুম দিচ্ছেন, আপনারা এখানে এসেছেন, তাই আপনাদের খেয়ে যেতেই হবে। এছাড়া যেন আর কোনো পথ খোলা নেই। রেস্টুরেন্টের সেই ক্যাশ কাউন্টারে বসে থাকা লোকটা যখন আমাদের সামনে এক নিমেষে এসে দাঁড়ালো, আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুঝি এক মুহূর্তের জন্য থেমে গেল। ওর চোখে কোনো পলক নেই,
সেই ধূসর মণি দুটো যেন আমাকে এক্স রে করে দেখছে। মিল্টন ভাই আমার হাতটা এত জোরে চেপে ধরেছিলেন যে আমার মনে হচ্ছিল হাড়গুলো বুঝি এখনই মটমট করে ভেঙে যাবে। মিল্টন ভাইয়ের কপালে ঘাম জমেছে, অথচ ঘরের ভেতরের এসি ছাড়াই বাতাসটা বরফের মতো শীতল। সেই লোকটা যার গলার স্বরটা ছিল ভাঙা টিনের মতো ফ্যাসফ্যাসে, সে আবারও বলল, কি হলো ছোট ভাই? খাবার তো একদম গরম গরম তৈরি, টেবিলে দেওয়া হচ্ছে। এখন না খেয়ে গেলে আমরা বড্ড অপমানিত বোধ করব। অপমানিত? এই মাঝরাতে এক নির্জন হাইওয়ের পাশের রেস্টুরেন্টে এক অপরিচিত খদ্দের না খেয়ে চলে গেলে তাদের কেন অপমানিত বোধ হবে? আমার মাথায় তখন ক্ষুধা আর আতঙ্কের এক অদ্ভুত যুদ্ধ চলছে। মিল্টন ভাই আমার উত্তর দেওয়ার সুযোগ দিলেন না। তিনি এক কদম সামনে এগিয়ে গিয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বললেন, আমাদের যাওয়ার দরকার বলেই যাচ্ছি, আমাদের পথ ছাড়ুন। মিল্টন ভাইয়ের কণ্ঠস্বরে এক অদ্ভুত কাঠিন্য ছিল, কিন্তু সেই লোকটার মুখে এক অদ্ভুত কুৎসিত হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে ঘরের সেই চোখ ধাঁধানো টিউব লাইটগুলো যেন আরও একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল। আমি চোখ মেলে রাখতে পারছিলাম না। হঠাৎ করেই আমার কানে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করল। ঘরের অন্য সব টেবিলে যারা বসেছিল, যারা এতক্ষণ মূর্তির মতো স্থির হয়েছিল, তারা সবাই একসাথে নড়ে চড়ে বসল। আমি একটু সাহস সঞ্চয় করে পাশের টেবিলের দিকে তাকালাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওরা সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল ওদের সামনের খাবারগুলো। আমি এতক্ষণ ক্ষুধায় অন্ধ হয়ে লক্ষ্য করিনি, কিন্তু এখন দেখলাম প্রতিটি টেবিলে রাখামাটির শানকি কিংবা প্লেটগুলোতে কোনো রান্না করা খাবার নেই। সেখানে রাখা আছে থোকা থোকা কাঁচা মাংস। সেই মাংস থেকে তখনও টাটকা রক্ত গড়িয়ে পড়ছে টেবিলের কালো মেঝের ওপর। সবচেয়ে বিভীষিকাময় দৃশ্যটা ছিল ওদের খাওয়ার ধরন। ওরা কেউ হাত ব্যবহার করছে না, সবাই নিচু হয়ে সরাসরি মুখ দিয়ে সেই কাঁচা মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে, ঠিক যেমনটা আমরা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখি কোনো বাঘ কিংবা সিংহ যখন তাদের শিকার করা হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খায়। ঠিক সেভাবে সেই কাঁচা মাংস চিবানোর কচ কচ শব্দে পুরো ঘরটা যেন এক পৈশাচিক উৎসবে মেতে উঠেছে। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। আমার পাকস্থলীটা হঠাৎ করে উল্টে আসতে চাইল। একটু আগেও আমার যে তীব্র ক্ষুধা ছিল, তা মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে এক চরম ঘেন্না আর আতঙ্কে রূপ নিল। আমার মনে হলো আমি এখনই বুঝি বমি করে ফেলব। মিল্টন ভাই আমার অবস্থা বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে আরো জোরে নিজের দিকে টেনে নিলেন। ঠিক তখনই রেস্টুরেন্টের সেই অদ্ভুত খদ্দেররা সবাই একসাথে কোরাসে কোরাসে বলে উঠল, না, বসুন, খেয়ে যান, একটু পরে যাবেন। ওদের সেই কণ্ঠস্বর তা মানুষের কণ্ঠের মতো ছিল না। মনে হচ্ছিল শত শত লোহার টুকরো একসাথে ঘষলে যে বিশ্রী শব্দ হয়, ঠিক তেমন এক আওয়াজ। সেই শব্দে যেন ঘরের ধবধবে সাদা দেয়ালগুলো কাঁপতে শুরু করল। ওরা সবাই যখন একসাথে ওই কথাটি বলল, আমার মনে হলো আমার কান দুটো বুঝি এখনই ফেটে যাবে। মিল্টন ভাই আর দেরি করলেন না। তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আসিফ, দৌড়াও, গাড়ির দিকে দৌড়াও। নিজের যান বাঁচাতে চাইলে পেছনের দিকে একবারও তাকাবে না। আমি এক মুহূর্তও নষ্ট করলাম না। মিল্টন ভাই নির্দেশ দেওয়ার সাথে সাথেই আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু সেই ক্যাশিয়ার লোকটা আবারও আমার পথ আগলে দাঁড়াতে চাইল। মিল্টন ভাই তখন নিজের কাঁধ দিয়ে লোকটাকে এক ধাক্কা মারলেন। আমি অবাক হয়ে দেখলাম, ধাক্কা খাওয়ার পর লোকটা কিন্তু পড়ে গেল না। সে বরঞ্চ বাতাসে একটা স্প্রিংয়ের
মতো দুলতে লাগল। মিল্টন ভাই আমাকে টেনে নিয়ে বাইরের অন্ধকারের দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমরা যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি, আমি শেষবারের মতো ভেতরে একবার তাকিয়েছিলাম। আমি দেখলাম ওই লম্বা লম্বা লোকগুলো সবাই একসাথে উঠে দাঁড়িয়েছে। আর তখনই এক চরম বিস্ময় আমার চোখে ধরা পড়ল। ওদের কারো পায়ে কিন্তু মাটির ওপর ছিল না। ওরা সবাই মাটি থেকে কমপক্ষে 4-5 ইঞ্চি উপরে শূন্যে ভাসছে, যেন ওদের শরীরের কোনো ওজন নেই। ধবধবে সাদা পোশাকে ঢাকা সেই দীর্ঘদেহী ছায়াগুলো, যাদের চোখের মনি নেই, কেবল ধূসর এক শূন্যতা। তারা সবাই আমাদের দিকে এগিয়ে আসছিল। বাইরে বেরিয়েই আমরা যেন এক অন্ধকার গহ্বরে পড়ে গেলাম। কুয়াশা এতটাই ঘন যে 2 হাত দূরের গাড়িটাও দেখা যাচ্ছে না। আমরা পাগলের মতো হাতড়ে হাতড়ে টয়োটা প্রাডোর কাছে পৌঁছলাম। মিল্টন ভাই দ্রুত পকেট থেকে চাবি বের করে লক খুললেন। আমরা ভেতরে ঢুকেই সব দরজা লক করে দিলাম। মিল্টন ভাই ইঞ্জিন স্টার্ট দিলেন। V6 ইঞ্জিনের সেই গগনবিদারী গর্জন শুনে আমার মনে একটু ভরসা জাগল। মিল্টন ভাই হেডলাইট জ্বালানোর সাথে সাথেই আমাদের সামনে যা প্রকট হল, তা দেখে আমার আত্মা বুঝি খাঁচাছাড়া হওয়ার উপক্রম হল। গাড়ির ঠিক সামনেই, সেই রেস্টুরেন্টের সামনে, এখন আর কোনো দালান নেই। এই মাত্র যে ঘরটা তীব্র আলোয় ভাসছিল, যেখান থেকে আমরা দৌড়ে বের হলাম, সেখানে এখন কেবল ঘুটঘুটে অন্ধকার আর বন জঙ্গল। কিন্তু সেই অন্ধকারের ভেতরে অসংখ্য জোড়া চোখ জ্বলজ্বল করছে। ঠিক যেমন রাতের অন্ধকারে গাড়ির বাতি পড়লে কুকুরের চোখ জ্বলে ওঠে, ঠিক তেমন শত শত ধূসর চোখ আমাদের ঘিরে ধরেছে। ওরা এক একজন কুয়াশার ভেতর থেকে আবোছাভাবে দেখা যাচ্ছিল। সবাই দীর্ঘদেহী, সবার পরনে সেই সাদা পোশাক। মিল্টন ভাই আর 1 সেকেন্ডও দেরি করলেন না। তিনি প্রচণ্ড জোরে এক্সিলারেটরে চাপ দিলেন। গাড়িটা এক বুনো জানোয়ারের মতো গোঙানি তুলে সামনে ছোট শুরু করল। মিল্টন ভাই সমানে পবিত্র আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। তার গলার স্বর কাঁপছিল। কিন্তু তিনি থামলেন না। গাড়িটা ঝড়ের গতিতে কুয়াশার পর্দা ছিঁড়ে এগোতে লাগল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের জানালার দিকে তাকাতে যাচ্ছিলাম, কিন্তু মিল্টন ভাই তীক্ষ্ণ স্বরে ধমক দিয়ে বললেন, আসিফ, একদম পেছনে তাকাবে না, একদম না। যা দেখবে তা সহ্য করার ক্ষমতা তোমার নেই, কেবল আল্লাহর নাম নাও। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার কানে তখনও সেই কাঁচা মাংস চিবানোর কচ কচ শব্দটা বাজছিল, জানালার বাইরে বাতাসের শাঁসা শব্দ, আর গাড়ির ইঞ্জিনের গর্জন মিলেমিশে এক অদ্ভুত আতঙ্কের আবহাওয়া তৈরি করেছে। প্রায় 15-20 মিনিট আমরা এভাবেই অন্ধের মতো ছুটে চললাম। হঠাৎ করেই জানালার বাইরের দৃশ্যটা বদলে যেতে শুরু করল। কুয়াশা যেন জাদু মন্ত্রের মতো উধাও হয়ে গেল। আমরা আবারও সেই চেনা হাইওয়েতে ফিরে এলাম। দূরে দেখা যাচ্ছিল 2-1টা লরি আর বাসের টিমটিমে আলো, রাস্তার ধারের ছোট ছোট চায়ের দোকান। মানুষের স্বাভাবিক চলাচল দেখে আমার মনে হলো আমি যেন এক নরক থেকে এইমাত্র স্বর্গে ফিরে এলাম। সিলেটে নিজের বাড়ির সামনে যখন গাড়িটা থামল, তখন রাত প্রায় 3টা। মিল্টন ভাই গাড়ি থেকে নামার পর দেখলাম তার পুরো শার্ট ঘামে ভিজে গায়ের সাথে সেঁটে গেছে। তিনি টলতে টলতে আমার কাছে এসে বললেন, আসিফ দাদা, আর যা দেখলে তা কাউকে বলবে না, বাড়ির লোক শুনলে ঘাবড়ে যাবে। পরদিন সকালে সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন রাতের সেই বিভীষিকা যেন এক দুঃস্বপ্ন মনে হতে লাগল। কিন্তু মিল্টন ভাইয়ের চেহারা দেখে বুঝলাম তিনি তখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। আমি তাকে একলা পেয়ে জিজ্ঞেস করলাম, মিল্টন ভাই, কাল রাতে আসলে কি হয়েছিল? ওরা কারা ছিল? আর ওই মাংসগুলোই বা কিসের ছিল?
মিল্টন ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তার চোখগুলো লাল হয়ে আছে। বোঝা যাচ্ছে সারা রাতে তার এক ফোঁটাও ঘুম হয়নি। তিনি ফিসফিস করে বললেন, দাদা, আমরা একটা বিরাট ফাঁদে পড়েছিলাম। আপনি কি খেয়াল করেছেন ওই কুয়াশাটা শুধু আমাদের জন্যই ছিল? আমি অবাক হয়ে তাকালাম। মিল্টন ভাই বলতে লাগলেন, আমরা যখন রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম তখন অন্য সব গাড়ি তো ঠিকই আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তার মানে ওই কুয়াশা ছিল আমাদের চোখের ভ্রম, আমাদের কোনো এক মায়ার জালে আটকানোর ফন্দি। আমার সারা শরীর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। মিল্টন ভাই আরো বললেন, আমি যখন ওই টেবিলে বসলাম তখনই আমার খটকা লেগেছিল। ওদের সামনে যে প্লেটগুলো ছিল সেগুলোতে ছিল মানুষের কাঁচা রক্ত আর মাংস। ওরা মানুষ ছিল না দাদা, ওরা ছিল এই পৃথিবীর বাইরের কোনো অশুভ শক্তি। উনারা যখন আমাদের পিছু নিয়েছিলেন আমি আয়নায় দেখেছি, ওনারা মাটির ওপর পা না ফেলে বাতাসের ওপর ভর করে আমাদের গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছিলেন। আমি ভয়ে কুকরে গিয়ে বললাম, উনারা বলতে কি আপনি জিনদের কথা বলছেন? মিল্টন ভাই সাথে সাথে নিজের ঠোঁটে আঙুল চেপে বললেন, আহা, নাম নিতে মানা করেছি না। নাম নিলেই ওরা আপনার কথা জানতে পারবে। তবে জেনে রাখুন, ওদের জগতেও অনেক জাতের জানোয়ার আছে। আমরা কাল রাতে যাদের পাল্লায় পড়েছিলাম তারা ছিল মাংসাশী পিশাচ। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, নয়তো আজ আমাদের হাড়গুলো কেউ খুঁজে পেত না। আসিফের গল্পটা যখন আমি শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল হয়তো মিল্টন ভাই একটু বাড়িয়ে বলছেন। কিন্তু 17-18 বছর পর যখন আমি নিজে টেক্সাসের নির্জন হাইওয়েতে ঠিক একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম, তখন আমার আর কোনো সন্দেহ থাকল না। গাড়ির জিপিএস যখন ভুল রাস্তা দেখাচ্ছিল, যখন হাড়কাঁপানো কুয়াশায় আমার পৃথিবী ঢেকে গেল, আর সেই অবিশ্বাস্য তীব্র ক্ষুধা আমাকে পাগল করে দিচ্ছিল, তখন হঠাৎ করেই আমার সামনে সেই রেস্টুরেন্টটা প্রকট হলো, ঠিক আসিফের বর্ণনার মতোই। তীব্র সাদা আলোয় ভাসছিল সেই দোকান, কিন্তু আমার মস্তিষ্কের ভেতরে তখন আসিফের সেই পৈশাচিক গল্পের ফাইলগুলো খুলতে শুরু করেছে। আমি জানি ওটা কোনো সাধারণ রেস্টুরেন্ট নয়, ওটা হলো এক মায়ার জাল, এক মরণ ফাঁদ। আমি এক মুহূর্ত দেরি না করে এক্সিলারেটর চাপ দিলাম। গাড়িটা অন্ধকারের বুক চিরে ছুটে চলল। কুয়াশা কেটে যাওয়ার পর যখন আমি হাইওয়েতে উঠলাম, আমি আয়নায় একবারও দেখার সাহস পাইনি আমার গাড়ির পেছনে কোনো দীর্ঘদেহী সাদা ছায়া শূন্যে ভেসে আমাকে ধাওয়া করছে কিনা। রহস্যটা আজও রহস্যই রয়ে গেছে। সেই রেস্টুরেন্টগুলো ঠিক কোথা থেকে আসে? কেনই বা ওরা পথচারীদের এভাবে প্রলুব্ধ করে? আর যারা ওই মায়ার জালে পা দিয়ে একবার ভেতরে ঢুকে যায়, যারা ওই কাঁচা মাংসের ভোজের অংশ হয়ে যায়, তাদের কি হয়? হয়তো কোনো এক মেঘলা রাতে নির্জন হাইওয়েতে কুয়াশার চাদর সরিয়ে আপনার সামনেও ফুটে উঠবে এমন এক আলোকোজ্জ্বল রেস্তোরাঁ। মনে রাখবেন, পেটের ক্ষুধা মেটানোর চেয়ে নিজের আত্মা বাঁচানোটা অনেক বেশি জরুরি। আসিফের মুখ থেকে যখন আমি সেই পৈশাচিক গল্পটা শুনেছিলাম তখন আমার বয়স অনেক কম ছিল। 17-18 বছর আগের সেই গল্পটা আমার মস্তিষ্কের কোনো এক অন্ধকার ফোল্ডারে যত্ন করে তুলে রাখা ছিল। আমি কখনোই ভাবিনি যে সুদূর আমেরিকার টেক্সাসের মতো এক ব্যস্ত রাজ্যে আধুনিক প্রযুক্তির মাঝখানে বসে আমাকে আবারও সেই পুরনো স্মৃতির মুখোমুখি হতে হবে। ঘটনাটি ঘটেছিল গত বছর। আমি তখন এক জরুরি ব্যবসায়িক কাজে অস্টিন গিয়েছিলাম। আমার নিজের বাড়ি ডালাসে। অস্টিন থেকে ডালাসের দূরত্ব খুব বেশি নয়, বড়জোর 3.5 ঘন্টার ড্রাইভিং। আলোয় গিয়েছিলাম। কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ভাবলাম
রাতে সেখানে না থেকে বরং নিজের বাড়িতেই ফিরে আসি। নিজের বিছানায় ঘুমানোর একটা আলাদা শান্তি আছে। রওনা দিলাম, কিন্তু পথে কোনো এক অদ্ভুত কারণে প্রচণ্ড ট্রাফিক জ্যাম শুরু হলো। একে তো অফিস ছুটির সময়, অর্থাৎ রাশ আওয়ার, তার উপর কোথাও হয়তো বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা চলছে রাস্তার কনস্ট্রাকশন কাজ। গাড়ি যেন 1 ইঞ্চিও নড়ছে না। এভাবে প্রায় 1 ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থাকার পর আমার ধৈর্যচ্যুতি ঘটল। আমি ঠিক করলাম প্রধান ইন্টারস্টেট হাইওয়ে ছেড়ে দিয়ে কোনো একটা গ্রামীণ শর্টকাট রাস্তা দিয়ে ডালাসের দিকে রওনা দেব। সেই সিদ্ধান্তটাই যে কত বড় ভুল ছিল তা আমি তখনও বুঝতে পারিনি। শীতের রাত, টেক্সাসের গ্রামের সেই রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি ছুটিয়ে যাচ্ছিলাম, চারপাশটা ছিল ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই, কেবল বড় বড় খামার আর খোলা মাঠ। দৃষ্টি রাস্তার দিকে একদম স্থির করে রেখেছিলাম। এদেশের এই এক সমস্যা, হঠাৎ করেই রাস্তা দিয়ে বন্য হরিণ কিংবা কোনো খামার থেকে পালিয়ে আসা গরু, ছাগল হুড়মুড় করে সামনে চলে আসে, তখন গাড়ি সামলানো দায় হয়ে পড়ে। জিপিএস বাড়ি পৌঁছাতে তখনও প্রায় 2 ঘন্টার সময় বাকি। ডালাসের কাছাকাছি কোনো এক জায়গায় গিয়ে আমার টেসলা গাড়িটির ব্যাটারি চার্জ করে নিতে হবে। সারা দিনের ক্লান্তি তখন আমার সারা শরীরে জাঁকিয়ে বসেছে। চোখ দুটো যেন বারবার বুজে আসতে চাইছিল। মনে হচ্ছিল রাতে রওনা দেওয়াটা বোধ হয় খুব একটা সঠিক সিদ্ধান্ত হয়নি। ঠিক তখনই হঠাৎ করেই এক অবিশ্বাস্য ঘন কুয়াশায় আমার চারপাশটা ঢেকে গেল। সচরাচর টেক্সাসে এমন কুয়াশা দেখা যায় না। কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে আমি আমার চোখের সামনে 1 হাত দূরের রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। গাড়ির শক্তিশালী ফগলাইট জ্বালিয়েও কোনো লাভ হচ্ছিল না। আমি রাস্তার একধারে গাড়ি পার্ক করে বসে থাকতে বাধ্য হলাম। ভাবলাম ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ম্যাপ দেখে নেব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফোনের কোনো সিগন্যাল নেই, নো সার্ভিস দেখাচ্ছে। জিপিএস আমাকে কোনো গহীন গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, তা কেবল আল্লাহ মালুম। বিরক্তি আর এক অজানা ভয়ে আমার মেজাজ তখন চরম খারাপ। ঠিক সেই মুহূর্তে আমার পেটের ভেতর এক তীব্র ক্ষুধার অনুভূতি জেগে উঠল। এমন প্রচণ্ড ক্ষুধা যা আমি আমার জীবনে আর কখনোই অনুভব করিনি। আপনারা হয়তো জানেন, রমজান মাসে আমি সেহরি না খেয়েই গোটা দিন রোজা রাখি। 24 ঘন্টা না খেয়ে থাকার এক দীর্ঘ অভ্যাস আমার আছে। কিন্তু সেই ক্ষুধার কাছে এই ক্ষুধা ছিল সম্পূর্ণ অন্যরকম। মনে হচ্ছিল আমার পাকস্থলীটা বুঝি কোনো এক অদৃশ্য হাত দিয়ে মোচড়ানো হচ্ছে। ইচ্ছা করছিল এখনই গাড়ি থেকে বেরিয়ে সামনে যা পাবো তাই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। আমি ভাবলাম এভাবে বসে থাকাটা বোকামি, যা আছে কপালে। ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে গাড়িটা সামনের দিকে চালানো যাক। হয়তো পথের ধারে কোনো গ্যাস স্টেশন পেয়ে যাব, সেখানে নেমে কিছু একটা খাওয়া যাবে। টেসলা গাড়ির এক বিশেষ সুবিধা আছে, এর বড় মনিটরে রাস্তার লেন, সামনের গাড়ি, এমনকি কোনো মানুষ থাকলেও তা পরিষ্কার দেখা যায়। আমি গাড়িটি অটো ড্রাইভ মোডে দিয়ে দিলাম। ভাবলাম আমি চোখে না দেখলেও গাড়ির বিশেষ ক্যামেরা আর সেন্সর ঠিকই পথ খুঁজে নেবে। আমি মনিটরের দিকে তাকিয়ে অতি ধীরে অটো পাইলটে গাড়ি চালানো শুরু করলাম। মনের ভেতরে কেমন একটা ভিডিও গেম খেলার মতো অনুভূতি হচ্ছিল। হঠাৎ করেই দেখলাম কুয়াশাটা যেন কিছুটা পাতলা হয়ে এলো, আর আমার ঠিক ডান দিকেই একটা উজ্জ্বল আলোর উৎস দেখা যাচ্ছে। কোনো একটা দোকান কিংবা রেস্টুরেন্ট হবে নিশ্চয়। দরজা খোলা, ভেতর থেকে তীব্র সাদা আলোর ঝিলিক বাইরে বেরিয়ে আসছে। আমি বেশ অবাক হলাম, কারণ আমার গাড়ির অত্যাধুনিক জিপিএস কিংবা মনিটরে এই দোকানের কোনো চিহ্ন দেখাচ্ছিল না, ম্যাপে দেখাচ্ছিল।
আমার ডান পাশে কেবল একটা বিশাল ফাঁকা মাঠ। আমি গাড়িটা সাইড করতে যাব। ঠিক তখনই আমার মস্তিষ্কের সেই পুরনো ফোল্ডারটা মুহূর্তেই খুলে গেল। আসিফের বলা সেই 17 বছর আগের প্রতিটি কথা আমার কানের কাছে কেউ যেন চড়া গলায় বাজিয়ে দিল। কুয়াশা, প্রচণ্ড ক্ষুধা, নির্জন হাইওয়ের পাশের সেই সাদা আলোর রেস্টুরেন্ট হুবহু সব মিলে যাচ্ছে। ভয়ে আমার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। আমার সারা শরীর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। আমি কি তবে সেই অশুভ মায়ার জালে পা দিতে চলেছি? আমি কি তবে কোনো জিন কিংবা পিশাচের ফাঁদে পড়তে চলেছি? আমার সামনে থাকা সেই ধবধবে সাদা আলোর দোকানটা, ওটা কি আদৌ কোনো দোকান, নাকি মানুষের ছদ্মবেশে থাকা কোনো নরকের প্রবেশদ্বার? কিসের ক্ষুধা আর কিসের খাওয়া? আমি এক মুহূর্ত আর চিন্তা করলাম না। যান বাঁচাতে চাইলে এখান থেকে এখনই পালাতে হবে। আমি অটো পাইলট বন্ধ করে দিয়ে নিজের পায়ে জোরে এক্সিলারেটরে চাপ দিলাম। গাড়িটা বুনো পশুর মতো গোঙানি তুলে রাস্তা দিয়ে ছুটতে শুরু করল। মজার ব্যাপার হলো, আমি গাড়ি নিয়ে প্রায় কয়েকশো মিটার এগিয়ে যেতেই সেই ঘন কুয়াশাটা জাদুমন্ত্রের মতো উধাও হয়ে গেল। আকাশটা একদম পরিষ্কার হয়ে উঠল। মাথার উপরে টেক্সাসের গ্রামীণ বিশাল চাঁদটা আমাকে যেন এক বিদ্রূপের হাসি দিয়ে স্বাগত জানালো। রাস্তা এখন একদম ফকফকা। গাড়ির মনিটরেও রাস্তা এখন সব কিছু স্বাভাবিক দেখাচ্ছে। আমি পাগলের মতো গাড়ির গতি বাড়িয়ে দিলাম। মনে মনে আল্লাহর নাম নিতে লাগলাম। আমার পেটের সেই দুঃসহ ক্ষুধার জ্বালাটা কুয়াশা কাটার সাথে সাথেই একদম মিলিয়ে গেল। যেন একটু আগেও আমার মোটেও কোনো খিদে ছিল না। এটা কিভাবে সম্ভব আমি জানি না। সেদিন যদি আমি গাড়ি থামিয়ে সেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতাম, তবে কি হতো? হয়তো দেখা যেত ওটা সাধারণ কোনো লোকাল রেস্টুরেন্ট ছিল, যারা হয়তো বিশ্বের সেরা বার্গার পরিবেশন করে। আবার হয়তো দেখা যেত আসিফের গল্পের সেই বিভীষিকাময় রূপবান যুবকটি, যার চোখের মণি ধূসর। সে আমার জন্য টেবিলে কাঁচা মাংস নিয়ে অপেক্ষা করছে। রহস্যটা ভেদের কোনো ইচ্ছাই আমার তখন ছিল না। আমি ছোটবেলা থেকেই ভূতে বিশ্বাস করি না, কিন্তু রহস্যময় কোনো শক্তির মুখোমুখি হলে আমার ভেতরে যে ভয়টা কাজ করে, তাকে আমি অস্বীকারও করতে পারি না। গাড়ি ছুটিয়ে যখন আমি ডালাসের কাছাকাছি এক সুপারচার্জার স্টেশনে পৌঁছলাম, তখন রাত প্রায় 2টা। গাড়ি চার্জে বসিয়ে আমি ভেতরে থাকা ক্যাফেতে ঢুকলাম। কফি হাতে নিয়ে বসে যখন সেই ঘটনাটা নিয়ে ভাবছিলাম, তখন লক্ষ্য করলাম আমার হাত দুটো তখনও থরথর করে কাঁপছে। আমি ডালাসের সেই চেনা হাইওয়েগুলোর দিকে তাকালাম। হাজার হাজার গাড়ি ছুটে চলেছে, তীব্র আলোর ঝলকানি, সবকিছু কতটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই কি লুকিয়ে থাকে অন্য এক পৃথিবী, যে পৃথিবী কেবল কুয়াশায় ঢাকা পথে ক্ষুধার্ত পথচারীদের জন্য ওতো পেতে থাকে। আসিফকে পরের দিন আমি ফোন করে সব কথা বললাম। আসিফ ওপারে চুপ করে সবটা শুনল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বন্ধু, তুই যে বেঁচে ফিরেছিস এটাই অনেক বড় কথা। কারণ ওই রাতে যারা কুয়াশার ভেতর পথ হারায়, তাদের সবাই আর ফিরে আসে না। আমি জিজ্ঞেস করলাম, তোর কি মনে হয় আসিফ, ওই রেস্টুরেন্টটা কি সত্যিই সেখানে ছিল, নাকি আমার মনের ভুল? আসিফ খুব শান্ত গলায় উত্তর দিল, ওরা তোকে ডাকেনি, ওরা তোকে প্রলুব্ধ করেছিল। মনে রাখবি, অশুভ শক্তি সবসময় তোর দুর্বলতম সময়ে তোকে আক্রমণ করবে। কাল রাতে তোর দুর্বলতা ছিল ওই প্রচণ্ড ক্ষুধা। তুই যদি ওদের দেওয়া সেই খাবার একবার মুখে তুলতি, তবে তোর অস্তিত্ব হয়তো চিরকালের জন্য সেই কুয়াশার ভেতরেই হারিয়ে যেত। আমি আসিফের কথাগুলো বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু আমার যুক্তিবাদী মন কোনো লৌকিক ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিল না।
টেক্সাসের সেই রাতটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আমি আর রাতের বেলা একা গাড়ি চালিয়ে কোথাও যাই না। বিশেষ করে যখন কুয়াশা পড়ে, তখন আমি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকি, কারণ আমি জানি সেই কুয়াশার আড়ালে কোনো এক দীর্ঘদেহী সাদা ছায়া হয়তো আজও আমার জন্য সেই রহস্যময় রেস্টুরেন্টে এক থালা কাঁচা মাংস সাজিয়ে অপেক্ষা করছে। টেক্সাসের সেই গা ছমছমে ঘটনার পর থেকে আমার দিনগুলো আর আগের মতো স্বাভাবিক কাটছিল না। প্রতিটা সে রাতের অন্ধকার যেন আমাকে কোনো এক গোপন সংকেত দিতে চাইত। আসিফের বলা সেই 17-18 বছর পুরনো বর্ণনা আর আমার আধুনিক টেসলা গাড়ির অভিজ্ঞতার মধ্যে কোনো এক অলৌকিক সুতোর টান ছিল। আমি স্থির করলাম, এই গোলক ধাঁধার শেষ দেখে ছাড়ব। কোনো লৌকিক ব্যাখ্যা কি আদৌ সম্ভব, নাকি আমরা সত্যিই কোনো এক মায়ার জগতে পথ হারিয়েছিলাম? পরের কয়েক মাস আমি পাগলের মতো পুরনো সংবাদপত্র আর ইন্টারনেটের গহীন আর্কাইভ খুঁজে বেড়ালাম। বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়ের সেই নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক ইতিহাস ঘাঁটতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে আমার হাতে এমন কিছু তথ্য আসলো যা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। 1971 সালের যুদ্ধের সময় হবিগঞ্জের ঠিক ওই অঞ্চলটিতে একটি পুরনো সরাইখানা বা সরাইখানা ত্রিশ দালান ছিল। স্থানীয়দের মুখে শোনা যায় সেখানে একদল নরপিশাচ পথচারীদের খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যেত। তারপর তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যেত না। পরবর্তীতে ওই ঘরটি এক রহস্যময় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঘটনার কয়েক দশক পার হয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন রাতে পথচারীরা আজও সেখানে সাদা আলোর এক অদ্ভুত ঝলকানি দেখতে পান। তবে কি সেই অতৃপ্ত আত্মাগুলো আজও ক্ষুধার্ত? তারা কি এখনো সেই হাইওয়ের ধারে এক মায়ার জাল বুনে রাখে? আসিফের সাথে আমি যখন এই নতুন তথ্যগুলো নিয়ে আলোচনা করছিলাম, সে ফোনের ওপারে দীর্ঘক্ষণ নীরব হয়ে থাকল। ওর নিঃশ্বাসের শব্দে এক নিদারুণ যন্ত্রণা ফুটে উঠছিল। আসিফ কাঁপা কাঁপা গলায় জানালো, জানিস বন্ধু, ওই ঘটনার পর থেকে আমি আর কখনো মাংস খেতে পারি না। যখনই কোনো রেস্টুরেন্টে বসি, আমার মনে হয় প্লেটের উপর রাখা খাবারগুলো হঠাৎ করে কাঁচা রক্তে ভিজে উঠবে। ওই ধূসর চোখের যুবকটি যেন আমার আয়নার ওপাশ থেকে সারাক্ষণ তাকিয়ে থাকে। আসিফের এই মানসিক বিপর্যয় আমাকে ভাবিয়ে তুলল। ওর সাথে যা ঘটেছিল তা কেবল এক রাতের ভৌতিক অভিজ্ঞতা নয়, ওটা ছিল ওর আত্মার উপর এক গভীর ক্ষত। আমাদের সাথে যারা ওই রেস্টুরেন্টে ছিল, ওই যে সাদা পোশাকের লম্বা লোকগুলো, ওরা কি তবে সময়ের গহ্বরে আটকে পড়া কোনো প্রেতাত্মার মিছিল? আমি আমার টেক্সাসের ঘটনার সাথে ওই ঘটনার সাদৃশ্য খুঁজতে লাগলাম। দুই দেশের দুটি ভিন্ন প্রান্ত, সম্পূর্ণ আলাদা সংস্কৃতি, অথচ বিভীষিকাটি হুবহু এক। কুয়াশা, তীব্র ক্ষুধা, সাদা রেস্টুরেন্ট আর সেই পৈশাচিক আমন্ত্রণ। আমি বুঝতে পারলাম এই সত্তাগুলো নির্দিষ্ট কোনো দেশ বা ভূখণ্ডের সীমানায় আটকে নেই। ওরা হলো এক ধরনের এনার্জি ভ্যাম্পায়ার বা ছায়া শিকারী, যারা মানুষের ভয় আর ক্ষুধাকে পুঁজি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। আপনারা হয়তো ভাবছেন, আমি কেন বেঁচে ফিরলাম? কেন আসিফ আর মিল্টন ভাই ওই নরক থেকে পালাতে পেরেছিলেন? এর উত্তর হয়তো লুকিয়ে আছে আমাদের মনের জোরে। মিল্টন ভাই যখন পবিত্র আয়াতুল কুরসি পাঠ করছিলেন, তখন তিনি এক শক্তিশালী আধ্যাত্মিক বর্ম তৈরি করেছিলেন। আর আমার ক্ষেত্রে আসিফের সেই পুরনো গল্পের সাবধানবাণী আমাকে এক মরণ ফাঁদে পা দেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু সবার ভাগ্য তো এক হয় না। প্রতি বছর হাইওয়েতে কত মানুষ নিখোঁজ হয়, কত গাড়ি রহস্যজনকভাবে খাদে পড়ে থাকে। তার কি সঠিক কোনো হিসেব আছে?
পুলিশ সেগুলোকে সড়ক দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দেয়। কিন্তু আমরা জানি সেই মৃতদেহগুলোর পেছনের আসল রহস্য হয়তো কোনো এক কুয়াশাচ্ছন্ন সাদা আলোয় ঢাকা পড়ে গেছে। গল্পের এই পর্যায়ে এসে আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি যখন এই শব্দগুলো উচ্চারণ করছি, আমার ঘরের কোণের বাতিটা কি একটু কেঁপে উঠল। জানালার বাইরে কি কোনো দীর্ঘদেহী ছায়া শূন্যে ভেসে আমার দিকে তাকাচ্ছে? হতে পারে ওটা আমার মনের ভুল, আবার হতে পারে উনারা আমার এই গোপন কথাগুলো প্রকাশ করায় বড্ড অসন্তুষ্ট হয়েছেন। আসিফ এখন ঢাকাতেই থাকে, কিন্তু সে আর কখনোই একা বের হয় না। মিল্টন ভাই এখন গাড়ি চালানো ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে স্থায়ী হয়েছেন। তিনি এখনো প্রতি রাতে ঘর থেকে বের হওয়ার আগে হাজারবার তওবা করে নেন। আর আমি এখন জিপিএস বা আধুনিক প্রযুক্তির ওপর অন্ধবিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি জানি যখন কুয়াশা ঘনিয়ে আসে, যখন সময় স্তব্ধ হয়ে যায়, তখন কোনো স্যাটেলাইট আপনাকে পথ দেখাতে পারবে না। আপনারা যারা এই মুহূর্তে আমার এই গল্পটি শুনছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই সতর্কবার্তা। রাতে যখন হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, যদি দেখেন হঠাৎ কুয়াশা আপনার চারপাশটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, যদি অনুভব করেন এক অদ্ভুত অসহ্য ক্ষুধা আপনার পেট মোচড়াচ্ছে, তবে ভুলেও কোনো উজ্জ্বল আলোর হাতছানিতে সাড়া দেবেন না। মনে রাখবেন, সেই সাদা আলোর ওপারে কোনো সুস্বাদু ভোজ আপনার জন্য অপেক্ষা করছে না, বরং সেখানে সাজানো আছে আপনার নিজেরই জীবনের শেষ বিদায়। রেস্টুরেন্টের সেই ক্যাশিয়ার আজও হয়তো কোনো এক ক্যাশ কাউন্টারে বসে আপনার জন্যই অপেক্ষা করছে। ওর চোখের মণি দুটো ধূসর, ওর হাসিটা মৃত মানুষের মতো শীতল। সে হয়তো মনে মনে বলছে, আসুন, বসে যান, খেয়ে যান, কাজ আপনার জন্য চিরকাল অপেক্ষা করবে। গল্পটা এখানেই শেষ করছি, তবে মনে রাখবেন, হাইওয়েতে কুয়াশা এখনো পড়ে, আর ক্ষুধার্ত শিকারীরা এখনো ওতো পেতে থাকে। আজকের মতো বিদায়। এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটি লিখেছেন মিজানুর রহমান। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন